হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। এখন থেকে আমরা এই চ্যানেলে এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য একটা সিরিজ লঞ্চ করছি এবং এখানে আমরা গ্রুপ সি গ্রুপ ডির WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে জিকে সিলেবাসটা রয়েছে বা জিএসএস সিলেবাসটা রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডিজ যাই বলো না কেন, তার সিলেবাসটা কভার করব। এবং এখানে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এমসিকিউই থাকবে, কিন্তু এমসিকিউ এর মাধ্যমে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের ডেপথে আলোচনা করব। একটা এমসিকিউ এ যে টপিকটা ডিসকাস করা হচ্ছে সেই টপিকটা সম্পর্কে যা যা ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন আমরা সেটা দেখব। গত যে WBP জিকে কুইক রিভিশন সিরিজটা আমাদের চলেছিল সেখানে তোমরা খুব ভালো রেসপন্স করেছো এবং তোমরা জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে কার কীরকম এক্সাম হয়েছে। এবং তোমাদের জন্য আমার তরফ থেকে একটাই সাজেশন যে যেখানেই তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো না কেন, এমসিকিউ কিন্তু শুধুমাত্র কোনটা উত্তর হচ্ছে সেখানেই কিন্তু এমসিকিউটা শেষ হয়ে যায় না। এমসিকিউ প্র্যাকটিস করার সব থেকে এফেক্টিভ ওয়ে হচ্ছে একটা এমসিকিউ দেখার পরে সেই এমসিকিউটা থেকে কি কি ইনফরমেশন থাকতে পারে সেই ইনফরমেশনগুলোকে রিভাইজ করা। এইভাবে যদি তোমরা করো তাহলে জিকেটা অনেকটা বুস্ট আপ তোমরা করতে পারবে। আজকের ক্লাসেও আমাদের সেটাই মোটো থাকবে, আমাদের গোল সেটাই থাকবে যে আমরা একটা এমসিকিউ থেকে যা যা ইনফরমেশন পসিবল একটা ক্লাসে করানো সেটা আমরা দেখব। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে সেটা দেখি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার করা হয়? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতা হচ্ছে একটি ব্রোঞ্জ যুগের সভ্যতা। এটি হচ্ছে একটি ব্রোঞ্জ যুগের সভ্যতা। এই সময় লোহার ব্যবহার মানুষ জানতো না। ব্রোঞ্জ যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতার প্রথম যে একটি শিল আবিষ্কৃত হয়েছিল সেটা আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ক্যানিংহাম। আলেকজান্ডার ক্যানিংহাম তখনও হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়নি, তার আগেই আলেকজান্ডার ক্যানিংহাম হরপ্পা সভ্যতার একটি শিল আবিষ্কার করেছিলেন। হরপ্পা সভ্যতার নামকরণ কে দিয়েছিলেন? নামকরণ কে করেছিলেন? জন মার্শাল। এই জন মার্শাল ছিলেন তৎকালীন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তার ডিরেক্টর ছিলেন জন মার্শাল। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। হরপ্পা কথার অর্থ, হরপ্পা কথার অর্থ হলো পশুপতির খাদ্য। হরপ্পা সভ্যতার যে এক্সটেন্ট, মানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের যে এক্সটেন্ট, পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে কি রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। হরপ্পা সভ্যতা টোটাল একদম আমাদের ভারতের উপমহাদেশীয় অঞ্চলে বিস্তৃত ছিল এবং পাকিস্তান আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল, আফগানিস্তানের বর্ডার পর্যন্ত। একদম যে ওয়েস্টার্ন মোস্ট সাইড বা পশ্চিম দিকের বিস্তৃতি, পশ্চিম দিকের সাইড হচ্ছে সুতকা জেন্ডার। একদম উত্তরের সাইড হচ্ছে মান্ডা, যেটা কাশ্মীরে অবস্থিত। একদম দক্ষিণের সাইড হচ্ছে দাইমাবাদ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। একদম পূর্ব দিকের সাইড হচ্ছে আলমগীরপুর, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এই পর্যন্ত তো দেখলাম। হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এখানে এটা একটা নগর কেন্দ্রিক সভ্যতা। খেয়াল রাখবে, এটা কিন্তু একটা নগর কেন্দ্রিক সভ্যতা এবং এখানে যে গোটা সিটি প্ল্যান, সেই সিটি প্ল্যান কিন্তু খুব সেই তৎকালীন সময়ে খুব অ্যাডভান্স সিটি প্ল্যান ছিল। প্রত্যেকটা বাড়ি ইটের তৈরি, পোড়া ইটের তৈরি ছিল। ড্রেনেজ প্যাটার্ন আমরা এখানে রাস্তা দেখতে পাই যে রাস্তাগুলো সমকোণে একে অপরকে ছেদ করেছে, মানে প্রপার প্ল্যান টাউনে যেরকম রাস্তা দেখতে পাই সেরকম রাস্তা, গ্রিড প্যাটার্নের রাস্তা দেখতে পাই। এখানের যে শহরগুলো পরিকল্পিত হতো সেই শহরগুলো দুটো ভাগে ভাগ করা হতো।
আমরা নেক্সট স্লাইডে এর ইনফরমেশনগুলো পড়ছি। শহর দুটো পার্টে ডিভাইড ছিল। একটা ছিল সিটাডেল, যেটা একটু উঁচুতে অবস্থিত। সিটাডেল বা এটাকে বলা হতো আপার টাউন বা হায়ার টাউন, ঠিক আছে। এটা ছোট ছিল, মানে ধরো একটা গোটা সিটি, এটার যে হায়ার পার্টটা, ওয়েস্ট সাইডে হায়ার পার্ট থাকতো এবং এই হায়ার পার্টটা একটু উঁচুতে অবস্থান করতো। মনে করা হয় যে সেখানে যারা মানে পুরোহিত ছিল বা যারা এটাকে কন্ট্রোল করতো গোটা সিটিটাতে, তারা থাকতো। এবং আরেকটা ছিল লোয়ার টাউন, এটাকে লোয়ার টাউন বলেই আমি লিখছি, কারণ লোয়ার টাউন বা নিম্ন শহর, যেখানে হচ্ছে তোমার মনে করা হয় যে এখানে যে সমস্ত শ্রমিক শ্রেণীর লোকজন তারা এখানে বসবাস করত। যদিও এখানে কিন্তু প্রপার এরকম ক্লাস ডিভিশন বা বর্ণভেদ প্রথা এরকম কিন্তু কোনো কিছু আমরা পাইনি, এরকম কোনো এভিডেন্স কিন্তু আমরা পাইনি। কিন্তু এখানে মনে রাখতে হবে যে কোন শহর ছিল যেখানে এরকম ক্লিয়ার ডিভিশন ছিল না, এবং কোন শহর ছিল যেখানে সিটাডেল ছিল না। প্রথম হচ্ছে ধোলাভিরা, যেটা গুজরাটে অবস্থিত। এই ধোলাভিরা সাইটটাতে এখানে শহর 3টি ভাগে বিভক্ত ছিল। এবং ধোলাভিরাতে কিন্তু গ্রেট একটা ওয়াটার মানে জল সংরক্ষণের জন্য একটা বড় জলাধার পাওয়া গেছে। এটা কিন্তু স্নানাগার না, জলাধার, ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে। এবং চানহুদারো সাইডে, যেটা পাকিস্তানে অবস্থিত, এখানে কোনো সিটাডেল পাওয়া যায়নি। এই যে সিটাডেল অঞ্চল, এই সিটাডেল অঞ্চলটা প্রাচীর দিয়ে ঘেরা থাকতো এবং সেটাকে বলা হয় ফর্টিফিকেশন, ঠিক আছে। ইংলিশে বলা হয় ফর্টিফিকেশন, বাংলা টার্ম হচ্ছে যে কোনো একটা দুর্গ যেরকম ফোর্ট তৈরি হলো, সেই ফোর্টের চারিদিকে যে পরিখা নির্মাণ করা হয় সেটাই হচ্ছে ফর্টিফিকেশন। তো এই সিটাডেল অঞ্চল কিন্তু ফর্টিফাইড সিটাডেল অঞ্চল হতো এবং যে মানে সিটির যে বাড়িগুলো তৈরি হতো সেগুলো পোড়া ইটের তৈরি হতো। ওকে, মনে থাকবে এই সমস্ত ইনফরমেশনগুলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল? মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। এবং এই যে মিশরের লোকজন, এদের সাথে কিন্তু হরপ্পা সভ্যতার ট্রেডের আমরা এভিডেন্স পাই, মানে তারা হরপ্পা সভ্যতাদের সঙ্গে বাণিজ্য করত, এর এভিডেন্সও কিন্তু আমরা পাই। এখানে আরেকটা ইনফরমেশন খেয়াল রাখবে, মেসোপটেমিয়া সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা যেটা হচ্ছে ইরানে অবস্থিত, এদের সঙ্গেও কিন্তু হরপ্পা সভ্যতার বাণিজ্যের প্রমাণ আমরা পাই। এবং এটা ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর ধারে অবস্থান করত। এখানে দুটো ইনফরমেশন আমি তোমাদের দিচ্ছি, একটা হচ্ছে ল্যাপিস লাজুলি আর একটা হচ্ছে যে জেডাইট স্টোন। এই ল্যাপিস লাজুলি আর জেডাইট স্টোন এগুলো কিন্তু হরপ্পা সভ্যতা নিয়ে আসতো আফগানিস্তান, পাকিস্তান, ইরান, এই সমস্ত জায়গা থেকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, এশিয়ার আলো কাকে বলা হয়? এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয় এবং তিনি বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেছিলেন। তিনি বিলং করতেন শাক্য গোষ্ঠী থেকে, ঠিক আছে, শাক্য ক্ল্যান থেকে, শাক্য গোষ্ঠী থেকে তিনি বিলং করতেন, শাক্য বংশ থেকে। এবং তার জন্ম কোথায় হয়েছে? গৌতম বুদ্ধের জন্ম
গৌতম বুদ্ধের জন্ম হয়েছে নেপালের লুম্বিনীতে। নেপালের লুম্বিনীতে জন্ম হয়েছে। তার বাবা এই শাক্য বংশ থেকে বিলং করতেন, শাক্য ট্রাইব থেকে বিলং করতেন, এবং মা কৌলিয়া ট্রাইব থেকে বিলং করতেন। এবং গৌতম বুদ্ধ তার বিমাতা প্রজাপতি গৌতমীর কাছে মানুষ, এবং তিনি তার মাসিও ছিলেন, এবং এই মহাপ্রজাপতি গৌতমী ছিল গৌতম বুদ্ধের প্রথম ভিক্ষুণী। ঠিক আছে, তার বিমাতার নাম কি ছিল? বিমাতার নাম ছিল মহাপ্রজাপতি গৌতমী, এবং তিনি ছিলেন প্রথম ভিক্ষুণী। ওকে, ওয়াইফের নাম কি ছিল? স্ত্রীর নাম ছিল যশোধরা। আর পুত্রের নাম ছিল রাহুল। তো রাহুল ছিল পুত্রের নাম। তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। ইতিহাসে যেটা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। এবং এই গৃহত্যাগের ঘটনাকে সিম্বলাইজ করা হয় ঘোড়া দিয়ে। ঠিক আছে, ঘোড়া বা হর্স দিয়ে, এটা হচ্ছে প্রতীক। তার জন্মকে সিম্বলাইজ কি দিয়ে করা হয়? জন্মকে সিম্বলাইজ করা হয় লোটাস দিয়ে, পদ্ম দিয়ে, কোথাও কোথাও ষাঁড় দিয়েও লেখা থাকতে পারে। 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন, মহাভিনিষ্ক্রমণ। গৃহত্যাগ করে কোথায় আসেন? গৃহত্যাগ করে তিনি চলে আসেন ভারতবর্ষে, এবং তিনি 49 দিন তপস্যা করে বোধি ট্রির নিচে তপস্যা করে বোধি লাভ করেন। কোথায় বোধি লাভ করেন? তিনি বোধি লাভ করেন উরুবল্ল নামক স্থানে, বোধ গয়াতে, নিরঞ্জনা নদীর তীরে। নিরঞ্জনা নদীর তীরে উরুবল্ল নামক স্থানে, বোধ গয়াতে। ঠিক আছে, এবং এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় নির্বাণ। এবং এই নির্বাণ লাভকে সিম্বলাইজ করা হয়, বা নির্বাণ লাভের চিহ্ন হচ্ছে বোধি বৃক্ষ। হলো, এরপর কি হবে? নির্বাণ লাভ করার পর তিনি যে জ্ঞানের প্রাপ্তি করলেন, নির্বাণ লাভ মানে জ্ঞানের প্রাপ্তি, এনলাইটমেন্ট। তার যে এনলাইটমেন্ট হলো, এবার এই এনলাইটমেন্টটাকে তো অন্যদের কাছে ছড়াতে হবে, সেটা তো প্রবর্তন করতে হবে। তো তিনি তারপর 5 জন শিষ্যকে এই এনলাইটমেন্টের প্রথম শিক্ষা দেন, এবং যেটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তনকে সিম্বলাইজ করা হচ্ছে চাকা বা হুইল দিয়ে। ধর্মচক্র প্রবর্তন হচ্ছে কোথায়? সারনাথে হচ্ছে। এবং এইখানে যে 5 জন শিষ্যকে তিনি ধর্মের জ্ঞান দিচ্ছেন, তাদেরকে বলা হয় পঞ্চভিক্ষু। এই পঞ্চভিক্ষু কে কে? এই ভিক্ষু হচ্ছে বপ্প, মহানাম, কৌডিন্য, ভদ্রিয় ও অশ্বজিৎ। তিনি কোন
কোন ভাষায় ধর্ম প্রচার করতেন? তার ধর্ম প্রচারের ভাষা ছিল অর্ধমাগধী বা প্রাকৃত। প্রাকৃত ভাষায় তিনি ধর্ম প্রচার করতেন। সংস্কৃত ভাষায় কিন্তু তিনি ধর্ম প্রচার করতেন না। সেই সময় এই যখন বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের উত্থান হচ্ছে, সেই সময় সমগ্র ভারতীয় উপমহাদেশে যে মানে সনাতন ধর্ম বা আর্য ধর্মের জন্য যে বর্ণবিভেদ তৈরি হয়েছে, যে 4টে বর্ণ তৈরি হয়েছে এবং 4টে বর্ণের মধ্যে শূদ্ররা রীতিমতো অত্যাচারিত হচ্ছে এবং ব্রাহ্মণ ধর্মের যে একটা পুরো অধিপত্য স্থাপিত হয়েছে, সেই অধিপত্য থেকে বাঁচতে মানুষজন এই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম গ্রহণ করছে। এবং এই সেই সময় এখানে প্রচলিত ভাষা হচ্ছে প্রাকৃত, পালি, এই সমস্ত ভাষা প্রচলিত ছিল। তাই বৌদ্ধ ধর্মের ধর্ম প্রচারের ভাষা ছিল প্রাকৃত, এটা কিন্তু খেয়াল রাখবে। বৌদ্ধ ধর্ম যখন প্রচলন হচ্ছে সেই সময় মগধের উত্থান হচ্ছে এবং মগধে সেই সময় রাজত্ব করছে বিম্বিসার, এবং তারপরে অজাতশত্রু সময় তো গৌতম বুদ্ধ মারা যাচ্ছেন, প্রথম বৌদ্ধ সংগীতি হচ্ছে। তো গৌতম বুদ্ধের সমসাময়িক মগধের রাজা যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু বিম্বিসার অজাতশত্রু দুটোই হবে, কারণ অজাতশত্রুর সময় গৌতম বুদ্ধ মারা যাচ্ছেন। ঠিক আছে, ওকে। এবং এরপরে আমরা কি দেখব? এরপরে হচ্ছে ধর্মচক্র প্রবর্তনের পরে দেখতে পাবো মানে যে ইম্পর্টেন্ট ইভেন্ট গৌতম বুদ্ধের জীবনে, সেটা হচ্ছে মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ কোথায় হচ্ছে? মহাপরিনির্বাণ ঘটছে কুশীনগরে। মহাপরিনির্বাণ ঘটছে কুশীনগরে এবং এই নির্বাণের প্রতীক হচ্ছে স্তূপ। স্তূপ, ওকে, মনে থাকবে এগুলো আশা করি। কিছু বুদ্ধিস্ট টেক্সটের নাম আমাদের জানতে হবে। বৌদ্ধ গ্রন্থ যেটা ইম্পর্টেন্ট, ত্রিপিটক। ত্রিপিটক তো বৌদ্ধদের ধর্মগ্রন্থ, যেটা পালি ভাষায় লেখা। এছাড়া আর কি কি? আর যেমন হচ্ছে তোমার মিলিন্দ পঞ্চহ, লিখছেন কে? লিখছেন হচ্ছে নাগসেন। এবং এখানে গ্রিক রাজা মিনান্দার ও নাগসেনের মধ্যে কথোপকথন বর্ণিত রয়েছে। ঠিক আছে, দীপবংশ, দীপবংশ ও মহাবংশ, এই দুটো গ্রন্থের কথাও কিন্তু মনে রাখবে, এগুলো বুদ্ধিস্ট টেক্সট। আর একটা হচ্ছে জাতক, যেখানে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বর্ণিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। প্রথম বৌদ্ধ সম্মেলন কোন রাজার সময় অনুষ্ঠিত হয়েছিল? বৌদ্ধ সম্মেলন খুব ইম্পর্টেন্ট একটা টপিক। প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অজাতশত্রুর সময়। তাহলে বৌদ্ধ সম্মেলনগুলো আমরা এখানে পড়ে নিই একবারে ঝট করে। ফার্স্ট বৌদ্ধ সম্মেলন, প্রথম বৌদ্ধ সম্মেলন হচ্ছে অজাতশত্রুর টাইমে। কোথায় হচ্ছে? তৎকালীন মগধের রাজধানী রাজগৃহতে। এখানে সভাপতিত্ব কে করছেন? সভাপতিত্ব করছেন মহাকাশ্যপ। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে কালাশক বা কাকবর্ণের টাইমে। কোথায়? না বৈশালীতে। এবং এখানে সভাপতিত্ব করছেন
সবকামী। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অশোকের সময় হচ্ছে, পাটলিপুত্রতে। সভাপতিত্ব করছেন মোগলিপুত্র তিসা। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কনিষ্কের সময় হচ্ছে, কাশ্মীরে মতান্তরে জলান্ধরে সভাপতিত্ব করছেন বসুমিত্র। হয়ে গেল। এটা আনুমানিক 72 এডিতে হচ্ছে, এটা হচ্ছে 320 বিসি। এই টাইম পিরিয়ডগুলো অতটা না মনে রাখলেও বাকি ইনফরমেশনগুলো কিন্তু লাগবে। এবং এটা হচ্ছে 483 বিসি, অনেক জায়গায় এটা 400 বিসিও লেখা থাকে। তাহলে এটা হচ্ছে কোন রাজা পৃষ্ঠপোষকতা করছেন, এটা হচ্ছে কে সভাপতি, কোথায় হচ্ছে স্থান, আর এটা হচ্ছে কে সভাপতিত্ব করছেন। হ্যালো, ওকে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, এখানে ভাইস চেয়ারপারসন হিসেবে অশ্ব ঘোষ ছিলেন, ঠিক আছে? অশ্ব ঘোষ ছিলেন উপসভাপতি, নাকি ভাইস চেয়ারপারসনের বাংলা কি, বা সহ সভাপতি, যাই হোক। এই অশ্ব ঘোষ রচিত বুদ্ধচরিত, এটাও কিন্তু গৌতম বুদ্ধের জীবনীর কথা বলে। বুদ্ধচরিত যেটা রচনা করছেন অশ্ব ঘোষ, এটা গৌতম বুদ্ধের জীবনী বর্ণিত রয়েছে। এবার আমরা দেখব বুদ্ধিজম সম্পর্কে যে সমস্ত তত্ত্বগুলো গৌতম বুদ্ধ দিয়েছিলেন সেগুলো সম্পর্কে। তাহলে আমাদের মোটামুটি বুদ্ধিজম কমপ্লিট হয়ে যাবে। তিনি বলেছিলেন যে আর্য সত্য পালন করতে, 4টি মূল সত্যের কথা বলেছিলেন। আর্য সত্য পালন করতে বলেছিলেন। এই আর্য সত্য কি কি? আর্য সত্য হচ্ছে জগৎ দুঃখময়, কামনা বাসনা তৃষ্ণা আসক্তি এগুলোই হচ্ছে দুঃখের কারণ। এই দুঃখ থেকে রক্ষা পেতে গেলে দুঃখের কারণগুলোকে ধ্বংস করতে হবে, এবং এই কারণগুলির ধ্বংসের উপায় আছে। এই 4টি কথা তিনি বলেছিলেন, যেটা আর্য সত্য নামে পরিচিত। আর্য সত্যের কথা তিনি বলেন, এবং তিনি অষ্টাঙ্গিক মার্গ মেনে চলার কথা বলেন। এই অষ্টাঙ্গিক মার্গ কি? অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে 8টা পথ, যেগুলো মেনে চললে এই দুঃখ থেকে রেহাই পাওয়া যাবে। যেমন সৎ বাক্য, সৎ কার্য, সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ সমাধি, সৎ চেষ্টা। মনে রাখার দরকার নেই, অষ্টাঙ্গিক মার্গ মনে রাখলেই হবে। এবং এই অষ্টাঙ্গিক মার্গ যদি কেউ মেনে চলে, তাহলে সে পরম জ্ঞানের অধিকারী হবে, মানে এনলাইটমেন্ট পাবে। এবং তিনি কিন্তু যে যাগযজ্ঞের কার্যকারিতা, তারপর জাতিভেদের যে কঠোরতা, এই সমস্ত বিশ্বাসে তিনি বিশ্বাস করতেন না, এবং তার জীবদ্দশায় তার কোনো বাণীও লিপিবদ্ধ করা হয়নি। এটা একটুখানি খেয়াল রেখো। আচ্ছা, এরপর দেখবো যে কতগুলো সেক্টে ভাগ হয়ে যায়। গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরে এই যে বৌদ্ধ ধর্ম কতগুলো শাখায় ভাগ হয়ে যায়। বৌদ্ধ ধর্মের শাখা, প্রথম আমরা ক্লাসে বেশি ইনফরমেশন পড়ছি, এরপরে যখন সেম টপিকের কোয়েশ্চেন আসবে তখন জাস্ট রিক্যাপ করব, তখন আর এত কিছু লিখবো না। একটা হচ্ছে হীনযান, মেইন যে দুটো শাখা, আর একটা হচ্ছে মহাযান। হীনযান আর মহাযান, এই হীনযান যারা, তারা কিন্তু মূর্তি পূজায় বিশ্বাস করে না। মূর্তি পূজায় বিশ্বাস করে না।
মহাযানরা মূর্তি পূজায় বিশ্বাস করে, মানে গৌতম বুদ্ধকে মূর্তি বানিয়ে পুজো করে। এখানে বুদ্ধের মূর্তি লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হীনযানদের যে ধর্মগ্রন্থ টেক্সট আছে, সেই টেক্সট হচ্ছে পালি ভাষায় রচিত, এবং মহাযানদের টেক্সট সেটা সংস্কৃততে রচিত। খেয়াল রাখবে, এগুলো কিন্তু সব গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর হচ্ছে, তাই এখানে বললো না যে আপনি তো একটু আগেই বললেন প্রাকৃত ভাষায় ছিল, এটা তার পরের কথা হচ্ছে। এবং এই হীনযানরা গৌতম বুদ্ধের পুনর্জন্মে বিশ্বাস করেন না। বিশ্বাসী নয়। এখানে কিন্তু বিশ্বাস করেন। হীনযান বৌদ্ধ ধর্ম কোথায় দেখা যায়? দক্ষিণ ভারতে দেখা যায়, শ্রীলঙ্কাতে দেখা যায়, কম্বোডিয়াতে দেখা যায়। মহাযান বৌদ্ধ ধর্ম কোথায় দেখা যায়? জাপানে দেখা যায়, কোরিয়াতে দেখা যায়, চীনে দেখা যায়। এটা ছাড়াও বৌদ্ধ ধর্মের আর একটা শাখা আছে যেটার নাম হচ্ছে বজ্রযান। এই বজ্রযান বৌদ্ধ ধর্মকে বলা হয় তান্ত্রিক বৌদ্ধ ধর্ম। এটা হচ্ছে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম। এই তান্ত্রিক বৌদ্ধ ধর্ম কোথায় প্রাধান্য লাভ করেছে? না বাংলা ও সিকিম অঞ্চলে। ঠিক আছে, এনাফ, আর কিছু লাগবে না বুদ্ধিজম থেকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সিন্ধু সভ্যতার বন্দর নগরী কোনটি? সিন্ধু সভ্যতার বন্দর নগরী হচ্ছে লোথাল। লোথাল কোথায় অবস্থিত? লোথাল অবস্থিত গুজরাটে। রোপার, কালীবঙ্গান, চানহুদারো এগুলো সমস্ত হচ্ছে হারাপ্পান সাইট, এবং এগুলো কোথায় অবস্থিত এবং এখানে কি কি ইম্পর্টেন্ট সেটা একটুখানি দেখে নেওয়া যাক। লোথাল অবস্থিত হচ্ছে গুজরাটে, এবং এখানে কি পাওয়া গেছে? এখানে পাওয়া গেছে আর্টিফিশিয়াল ডকয়ার্ড। লোথাল ছিল একটি বন্দর নগরী এবং এখানে আর্টিফিশিয়াল পোর্ট পাওয়া গেছে, ঠিক আছে, বন্দর পাওয়া গেছে। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? লোথাল ভাগুয়া নদীর তীরে অবস্থিত। স্পেলিংটা একটুখানি দেখে নিও, যদি আমি ভুল লিখে থাকি তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভাগুয়া নদীর তীরে অবস্থিত, এবং এখানে ফায়ার অল্টার পাওয়া গেছে এবং ডাবল বুরিয়াল পাওয়া গেছে। এগুলো আমি ইংলিশে বলছি কারণ হচ্ছে আমি যে সোর্সটা থেকে ইনফরমেশনগুলো পেয়েছি এনসিইআরটি থেকে, এনসিইআরটিতে এখানে এগুলো ইংলিশে লেখা আছে, আমি বাংলা সোর্সটা পাইনি, তার জন্য আমি এগুলো ইংলিশে বলছি, বাংলাটা একটুখানি দেখে নিও। ফায়ার অল্টার মানে যে আমরা ওই যে পুজোর সময় যে বেদিটা বানানো হয় না, যেটার মধ্যে হোম করা হয়, হোমের যে আগুনটা সেটাকেই বলা হচ্ছে ফায়ার অল্টার। তো এখানে ফায়ার অল্টার পাওয়া গেছে এবং ডাবল বুরিয়াল পাওয়া গেছে। বুরিয়াল মানে হচ্ছে কবর, বুরিয়াল মানে হচ্ছে কবর। রোপার কোথায় অবস্থিত? রোপার অবস্থিত হচ্ছে পাঞ্জাবে, এবং এটা শতদ্রু নদীর তীরে অবস্থিত। শতদ্রু নদীর তীরে অবস্থিত। এখানে গর্তের মধ্যে কবর পাওয়া গেছে, পিট বুরিয়াল পাওয়া গেছে। গর্ত করে কবর দেয়া হতো। কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে কালো চুড়ি, ঠিক আছে। কালীবঙ্গান অবস্থিত রাজস্থানে,
এবং এটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত। এখানে পাওয়া গেছে চুড়ি তৈরির কারখানা বা বালা তৈরির কারখানা, যাই বলো, ব্যাঙ্গেল ফ্যাক্টরি পাওয়া গেছে। এবং প্লাউ ফিল্ড বা চাষ করা ক্ষেত পাওয়া গেছে, মানে এমন জমি পাওয়া গেছে যে জমিটাতে নাঙল দেয়া ছিল। প্লাউ ফিল্ড পাওয়া গেছে। চানহুদারো, চানহুদারো সম্পর্কে কি বললাম, যে চানহুদারোতে সিটাডেল ছিল না, সিটাডেল ছিল না। সিটাডেলকে অ্যাক্রোপলিসও বলা হয়, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রেখো। এটা সিন্ধু নদীর তীরেই অবস্থিত। ওকে, আর কি কি ইম্পর্টেন্ট সাইট রয়েছে? রাখিগাড়ি হচ্ছে সব থেকে বড় সাইট, ঠিক আছে, রাখিগাড়ি হচ্ছে সব থেকে বড় সাইট, সব থেকে বড় প্রত্নক্ষেত্র। রাখিগাড়ি বা রাখিগাড়ি, ইংলিশেও লিখে দিলাম। এই রাখিগাড়ি অবস্থিত ঘরঘরা নদীর তীরে এবং এটা হরিয়ানাতে অবস্থিত। হরিয়ানাতে অবস্থিত রাখিগাড়ি। হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটা হলো। এরপরে সিন্ধু সভ্যতা থেকে আর কি কি ইনফরমেশন একটুখানি দেখি। আমরা হরপ্পা পড়েছি, মহেঞ্জোদারোটা পড়া হয়নি, তাহলে মহেঞ্জোদারোটা পড়ে নি, কারণ মহেঞ্জোদারো ইম্পর্টেন্ট সাইট। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো আবিষ্কার হচ্ছে হরপ্পা সভ্যতা আবিষ্কারের পরের বছর 1922 খ্রিস্টাব্দে রাখালদাস ব্যানার্জি। রাখালদাস ব্যানার্জি আবিষ্কার করছেন মহেঞ্জোদারো 1922 খ্রিস্টাব্দে। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ, এবং এখানে একটা বড় শস্যাগার পাওয়া যায়, গ্রেট গ্যানারি শস্যাগার পাওয়া যায় এখানে। এবং এই শস্যাগারটাকে সেন্ট্রাল ব্যাংকের সাথে তুলনা করা হয়েছে, যে সেখানে শস্য মজুত রাখা হতো এবং অনেক বড় সাইজের শস্যাগার পাওয়া যায় এখানে। এবং গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগারও পাওয়া যায়, বৃহৎ স্নানাগার। মনে করা হয় এই যে বৃহৎ স্নানাগার, এটা কোনো রিচুয়াল বাথ, মানে ধর্মীয় কারণে যখন কোনো পূর্ণ স্নান করার জন্য ইউজ করা হতো, সেটা মনে করা হয়। ওকে, এবং এই গ্রেট বাথ যেটা পাওয়া গেছিল সেটার ডেপথ ছিল 2.4 মিটার, যেটা এসএসসিতে বোধহয় একবার কোয়েশ্চেন এসেছিল ওর মেজারমেন্ট নিয়ে, যেটা একটুখানি মাথায় রাখতে পারো যে অ্যারাউন্ড 4.5 মিটার পর্যন্ত এর ডেপথ ছিল। ওকে, আচ্ছা, মহেঞ্জোদারোতে আর কি পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পশুপতি মূর্তি পাওয়া গেছে। পশুপতির মূর্তি পাওয়া গেছে, যেটা সিটাটাইট দিয়ে তৈরি। সিটাটাইট হচ্ছে এক ধরনের শিলা, এটা হচ্ছে শিলা, এটা কিন্তু মেটাল না, ঠিক আছে, সিটাটাইট দিয়ে তৈরি। এবং ডান্সিং গার্ল বা নৃত্যরত মহিলার মূর্তি পাওয়া গেছে, নৃত্যরত নারী মূর্তি পাওয়া গেছে, যেটা ব্রোঞ্জের তৈরি।
এবং বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা মূর্তিও পাওয়া গেছে। এটাকে আমি বিয়ার্ডেড ম্যানই লিখছি। এবং মাদার গডেস মানে দেবী মূর্তি পাওয়া গেছে এখানে, যেটা কাদা কাদা দিয়ে তৈরি, ঠিক আছে, কাদা কাদা মাটি দিয়ে তৈরি। এত কিছু পাওয়া গেছে মহেঞ্জোদারো থেকে, যেগুলো মনে রাখতে হবে। ওকে, এখানে এই টাইমে যে সিলগুলো ব্যবহার করা হতো, সেই সিলগুলোতে ইউনিকর্নের প্রতীক আমরা দেখতে পাই। ইউনিকর্ন হচ্ছে একটা একশৃঙ্গ গন্ডারের মতো দেখতে, ছোট সাইজের গন্ডার, যেটা একশৃঙ্গ গন্ডার দেখি আমরা, সেরকম ছোট সাইজের ওয়ান হর্ন অ্যানিমাল একটা ইউনিকর্ন, যেটাকে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার বলা হয়। মানে ওরকম অ্যানিমাল হয়তো সত্যিতে এক্সিস্ট করতো না, যেটাকে একটা কাল্পনিক একটা পশু, যেটা ইউনিকর্ন। এই সিলের মধ্যে কিন্তু ইউনিকর্নের ছবি আমরা দেখতে পাই মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতার সিলের মধ্যে। এছাড়া প্রোটোসিভা সিল, যেটা পশুপতি সিল, সেটাও দেখতে পাই। এবং এখানকার মানুষজন পশুপতিকে পুজো করতো, মানে ওয়ার্শিপ করতো। এগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখবে। আর একটা জিনিস খুব মানে ইন্টারেস্টিং, যে এখানে যে পাশা খেলার পুরনো এভিডেন্সও কিন্তু আমরা হরপ্পা মহেঞ্জোদারোর টাইমে পাই। ওকে, আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা এতদিনে সবার প্রায় তোমাদের জানা হয়ে গেছে, হরপ্পা সভ্যতা যেহেতু ব্রোঞ্জ যুগের সভ্যতা, তাই হরপ্পা সভ্যতার লোকেরা, হরপ্পা সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতো না। কেন জানতো না? কারণ এটা ব্রোঞ্জ যুগের সভ্যতা, তখন কিন্তু লোহার ব্যবহার শুরু হয়নি, জানতো না। এবং হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু ঘোড়ার যে বহুল প্রচলন আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাই, সেটাও কিন্তু হরপ্পার টাইমে ছিল না। কারণ আমরা ঘোড়ার কোনো এভিডেন্স পাই না, শুধুমাত্র একটা বোন পাওয়া গেছে ঘোড়ার, টোটাল ঘোড়ার স্কেলিটনও পাওয়া যায়নি। রাইনোসরাসের স্কেলিটন পাওয়া গেছে, তারপর বিভিন্ন অন্যান্য অ্যানিমেলসের স্কেলিটন পাওয়া গেছে, কুকুরের স্কেলিটন পাওয়া গেছে। ইভেন অনেক এক জায়গায় তো কুকুরের সাথে মানুষকে একসাথে কবর দেওয়া হয়েছে, সেরকম এভিডেন্সও আমরা পেয়েছি, কিন্তু কোথাও ঘোড়ার পুরো স্কেলিটন পাওয়া যায়নি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? এটা আবার একটা খুব ভালো ইন্টারেস্টিং টপিক, এবং আমার খুব পছন্দের একটা টপিক এই বিজয়নগর বাহুমনি, এই টাইম পিরিয়ডটা। বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত ছিল তুঙ্গভদ্রা নদীর তীরে। বিজয়নগর এম্পায়ারের টাইম লাইন কোনটা? টাইম লাইন হচ্ছে, বিজয়নগরের টাইম লাইন অ্যারাউন্ড 1336 থেকে শুরু হচ্ছে এবং 1565 পর্যন্ত চলছে এই বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্যের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রতিষ্ঠাতা হচ্ছে হরিহর এবং বুক্ক। হরিহর ও বুক্ক, হরিহর এবং বুক্ক দুই ভাই ছিল। এই যে তলার দিকে এখানে রয়েছে কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদী। কৃষ্ণা নদী যদি আমি এটা ভাবি, আর এটা হচ্ছে তুঙ্গভদ্রা নদী। তো এই কৃষ্ণা নদীর, এটা কৃষ্ণা নদী আর এটা হচ্ছে তুঙ্গভদ্রা নদী। আচ্ছা, তুঙ্গভদ্রার সাউথে হচ্ছে বিজয়নগর এম্পায়ার, এই পার্টটা, মানে এই সাউথে, বা কৃষ্ণা নদীর সাউথে হচ্ছে বিজয়নগর এম্পায়ার, আর এই কৃষ্ণা নদীর নর্থ সাউথ সাইডে হচ্ছে বাহুমনি এম্পায়ার, এই পার্টটা। তাহলে কৃষ্ণা নদী সাউথে হচ্ছে বিজয়নগর, আর নর্থে হচ্ছে বাহুমনি। এটা কন্টেম্পোরারি, সমসাময়িক বাহুমনি। বিজয়নগর আর বাহুমনির মধ্যে সব মানে বিবাদ বেঁধে রাখতো এই কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর মাঝখানের যে অঞ্চল, যেটাকে বলা হয় রায়চুর দোয়াব। এই রায়চুর দোয়াব অঞ্চল নিয়ে বাহুমনি এবং বিজয়নগরের মধ্যে কনফ্লিক্ট দেখতে পাবো আমরা, প্রায়শই ঝগড়া বেঁধে যেত, যেহেতু পাশাপাশি রয়েছে নেবারিং দুটো স্টেট বলতে পারি আমরা তখনকার দিনে, তো সেই জায়গায় কনফ্লিক্ট লেগে যেত। বিজয়নগর শব্দের অর্থ কি? বিজয়নগর শব্দের অর্থ হচ্ছে
সিটি অফ ভিক্টরি, জয়ের শহর। সিটি অফ ভিক্টরি হচ্ছে বিজয়নগর শব্দের অর্থ। এর প্রতিষ্ঠাতা হচ্ছে হরিহর এবং বুক্ক। এই হরিহর এবং বুক্ক এরা ছিল তখনকার যে ওই হরিহর এবং বুক্ক সামন্ত ছিল সঙ্গম ডাইনেস্টি। এই বিজয়নগর সাম্রাজ্য যেখানটায় আমরা পড়ছি সেই জায়গাটাতে সঙ্গম এজ মানে হচ্ছে 3 BC থেকে 3 AD পর্যন্ত এই জায়গাটাতে সঙ্গম এজ চলছে। এই 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 সঙ্গম ডাইনেস্টির সামন্ত ছিল, ঠিক আছে। এই হরিহর আর বুক্ক ছিল সামন্ত, ছিল সঙ্গম কেটে দিই যুগের। ওকে, আচ্ছা, ক্যাপিটাল কোথায় ছিল? রাজধানী ছিল হাম্পি। রাজধানী ছিল হাম্পি এবং এই হাম্পি শহরটি তুঙ্গভদ্রার তীরে অবস্থিত। তুঙ্গভদ্রার তীরে অবস্থিত এবং এই হাম্পি শহরটি এক্সকাভেট করে, মানে পুরনো শহর যেটা মাটির তলায় চাপা পড়ে যায়, তারপর সেটাকে এক্সকাভেট করছেন কে না, এই হাম্পি শহরটি এক্সকাভেট করে কলিন ম্যাকেনজি। আবিষ্কারে লিখে দিচ্ছি, আবিষ্কার করেন। বিজয়নগর সাম্রাজ্যের টোটাল 4টে বংশ রাজত্ব করেছে, সঙ্গম, শালুব, তুলুব আর আরাইভিরু। 4টে ডাইনেস্টি বা 4টে বংশ রাজত্ব করেছে, সেটা আমি বলছি একটু পরে। তার আগে একটুখানি বলে দিই, এই যে বিজয়নগর সাম্রাজ্যের লোকজন, এই বিজয়নগর সাম্রাজ্যের লোকজনকে বলা হতো নরপতি। এবং সমসাময়িক যে বাহমনি সাম্রাজ্য, এই বাহমনিদের সঙ্গে ঘোড়ার ট্রেড করত ইরানের লোকজন এবং এই বাহমনিদেরকে বলা হতো অশ্বপতি। আর সমসাময়িক সময়ে উড়িষ্যা বা কলিঙ্গতে যারা রাজত্ব করত, উড়িষ্যার রাজাদের বলা হতো গজপতি। ইনফরমেশনগুলো নতুন নতুন লাগছে কি কারো? আচ্ছা, বাহমনি ছিল মুসলিম শাসকদের আর বিজয়নগর ছিল হিন্দু শাসকদের। বিজয়নগর সাম্রাজ্যের সব থেকে ফেমাস বা উল্লেখযোগ্য রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায় বাবরের সমসাময়িক ছিলেন। বাবর তার আত্মজীবনীতে কৃষ্ণদেব রায়কে বলেছেন যে তিনি সেই সময়ের যে শ্রেষ্ঠ রাজাগুলোর মধ্যে অন্যতম। কৃষ্ণদেব রায় রাজত্ব করছেন 1509 থেকে 1529 এই সময়কালে এবং ইনি বাবরের সমসাময়িক। বাবর কবে আসছে? 1526-এ আসছে, প্রথম পানিপথের যুদ্ধ। কৃষ্ণদেব রায় সম্পর্কে একটুখানি ইনফরমেশন। তিনি তেলেগু এবং সংস্কৃতের বিখ্যাত, মানে খুব ভালো পণ্ডিত ছিলেন। অমুক্তমাল্যদা লিখেছেন তিনি তেলেগুতে এবং তিনি অষ্টদিগ্গজ, মানে তার রাজসভায় অষ্টদিগ্গজ 8টা নোবেল, যে নবরত্ন সভা দেখি তার রাজসভায় সেরকম 8 জন নোবেলের অষ্টদিগ্গজ প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। এবং সেই সময় যে পর্যটক আসেন, পর্যটকের নাম হচ্ছে বারবোসা ও পায়েজ। এগুলো ছিল পর্তুগাল পর্যটক, পর্তুগাল থেকে এসেছিল, পর্তুগিজ পর্যটক। কৃষ্ণদেব রায়ের টাইমে যে সেনাবাহিনীর প্রধান ছিল তাকে বলা হতো অমর নায়ক।
ঠিক আছে। আচ্ছা, তিনি ভিট্টেল স্বামী টেম্পল, ভিট্টেল স্বামী মন্দির নির্মাণ করেন, যেটা আমরা 50 টাকার নোটের পিছনে দেখতে পাই। আচ্ছা, হাজাররামা টেম্পল, বা হাজাররামা মন্দির নির্মাণ করেন, যেটা রামায়ণের কথার উপর বেস করে তৈরি হয়। এইগুলো মনে রাখলেই হবে কৃষ্ণদেব রায় সম্পর্কে। অমুক্ত মাল্যদাটা লিখে দিই। বোরিং লাগছে না তো ক্লাস? জানিও। নেক্সট কোয়েশ্চেন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। শশাঙ্কের মৃত্যুর পরে গোটা বাংলা জুড়ে যে মাৎসন্যায় চালু হয়েছিল, সেই মাৎসন্যায় থেকে রেহাই দিয়েছিলেন গোপাল, এবং গোপাল ছিল বাংলার প্রথম নির্বাচিত রাজা। নির্বাচিত রাজা। গোপালের পরে কে আসছে? গোপালের পরে আসছে ধর্মপাল। এখানে একটুখানি সিকোয়েন্সটা দেখি। গোপাল, তারপর আসছে ধর্মপাল, গোপালের পুত্র। ধর্মপালের পর আসছে দেবপাল, ধর্মপালের পুত্র। দেবপালের পর আমরা দেখতে পাবো কিছুটা গ্যাপ। তারপর ইম্পর্টেন্ট মানে হিস্টোরিক্যাল রাজা দেখতে পাবো প্রথম মহিপাল আর রামপাল। এখানটা গ্যাপ আছে, দেবপালের পুত্র নয় কিন্তু, হ্যাঁ এখানটা একটা গ্যাপ আছে। এই রামপাল সম্পর্কেই লেখা গ্রন্থ হচ্ছে রামচরিত। রামচরিত মানস নয় কিন্তু, রামচরিত, যেটা লিখছেন সন্ধ্যাকর নন্দী। যতবার রামচরিত পড়বে ততবার সাথে রামচরিত মানস পড়বে। রামচরিত মানস এটা লিখছেন তুলসী দাস, যেটা ভগবান রাম সম্পর্কে। ওকে, গোপাল, গোপাল হচ্ছে বাংলার প্রথম নির্বাচিত রাজা। গোপালের পুত্র হচ্ছে ধর্মপাল, যিনি বিক্রমশিলা বিহার, অদন্তপুরী বিহার স্থাপন করেন। বিক্রমশিলা বিহার, বিক্রমশীল বিহার। বিহার মানে কি? বিহার মানে হচ্ছে যেখানে বৌদ্ধ ধর্মের স্কুল যেগুলো, সেগুলোকে বিহার বলা হচ্ছে, ঠিক আছে। অদন্তপুরী বিহার নির্মাণ করেন। এই দেবপালের কথা আমরা জানতে পারি বাদাল স্তম্ভ লিপি থেকে। বাদাল স্তম্ভ লিপি থেকে। ওকে, আর প্রথম মহিপাল সম্পর্কে কি মনে রাখবো? প্রথম মহিপাল সম্পর্কে মনে রাখবে যে চোল রাজা রাজেন্দ্র চোল বাংলায় যখন আক্রমণ করেন, তখন প্রথম মহিপাল বাংলায় রাজত্ব করছিলেন। আর এই পাল যুগের পরে আসবে সেন যুগ, যে সেন যুগে রচনা করা হচ্ছে গীত গোবিন্দ। এখানে লিখে দিচ্ছি, প্রথম রাজেন্দ্র চোল
বাংলা আক্রমণ করেন এবং সেখানে একটা শহর নির্মাণ করেছিলেন যেটার নাম হচ্ছে গঙ্গাইকোনচোলপুরম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অজাতশত্রু ছিলেন মগধের অধিপতি। অজাতশত্রুর বাবা হচ্ছে বিম্বিসার, তার পুত্র হচ্ছে অজাতশত্রু। বিম্বিসার হচ্ছে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। এবং বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক, অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। নেক্সট, ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদ থেকে জানা যায়? ভারতীয় সঙ্গীতের উৎস হচ্ছে সামবেদ। কতগুলো বেদ রয়েছে? টোটাল 4টে বেদ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তার মধ্যে সঙ্গীতের উৎস বলা হচ্ছে সামবেদকে। টোটাল 4টে বেদ রয়েছে। ঋগ্বেদ হচ্ছে সব থেকে পুরনো বেদ। এবং এখানে রয়েছে 10টা মণ্ডল। এবং টোটাল 1028 হাইমস। ওকে, আচ্ছা, ঋগ্বেদ থেকে আমরা গায়ত্রী মন্ত্র পাচ্ছি। গায়ত্রী মন্ত্র পাচ্ছি যেটা 3য় মণ্ডলে আছে, 3rd মণ্ডলে। পুরুষ সূক্তর ধারণা পাচ্ছি, পুরুষ সূক্ত। পুরুষ সূক্ত মানে যেখানে বলা হচ্ছে যে মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, থাই থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্র, এই 4টে বর্ণ পুরুষের ডিফারেন্ট বডি পার্ট থেকে তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে পুরুষ সূক্ত। এই পুরুষ সূক্ত মেনশন আছে 10 নম্বর মণ্ডলে। আর সোমরসের কথা বর্ণিত আছে 9 নম্বর মণ্ডলে। সামবেদ হচ্ছে মিউজিক সোর্স, এটা তো অলরেডি কোয়েশ্চেনই ছিল। অথর্ববেদে কি আছে? অথর্ববেদে আছে যে ইভিল স্পিরিট সম্পর্কে, মানে ম্যাজিক, জাদু টোনা, এই সমস্ত অথর্ববেদে আছে। আর যজুর্বেদে আছে হচ্ছে স্যাক্রিফাইস রিচুয়ালস এর জন্য যে সমস্ত মন্ত্র, সেগুলো যজুর্বেদে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, রামচরিত মানস কার লেখা? রামচরিত মানস লেখা হচ্ছে তুলসী দাসের, একটু আগেই বললাম, ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে সন্ধ্যাকার নন্দিত অলরেডি আমরা পড়ে নিয়েছি। কালিদাসের কি কি গ্রন্থ ইম্পর্টেন্ট? কালিদাসের ইম্পর্টেন্ট গ্রন্থ হচ্ছে যেমন অভিজ্ঞান শকুন্তলা, মালবিকাগ্নিমিত্রম, মেঘনূতম, কুমার সম্ভবন, ঋতু সংহার, এগুলো সবই হচ্ছে কালিদাসের ইম্পর্টেন্ট গ্রন্থ। লিখি এখানে, হ্যাঁ, একটু ইম্পর্টেন্ট। মেঘদূতম, মালবাগ্নিমিত্রম, এটা, হ্যাঁ, মালবাগ্নিমিত্রম। এই মালবাগ্নিমিত্রম হচ্ছে অগ্নিমিত্রের জীবনী। তোমরা বলবে অগ্নিমিত্র কোন বংশের রাজা ছিল? অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভবম, ঋতু সংহার, এগুলো সবই হচ্ছে কালিদাস রচিত বই। তুলসীদাস লিখেছেন রামচরিত মানস, সন্ধ্যাকর নন্দী লিখছেন রামচরিত, যেটা
রাজা রামপাল সম্পর্কে। কলহন কি লিখছেন? কলহন লিখছেন রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে প্রাচীন কাশ্মীরের ইতিহাস জানা যায়। ওকে, এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট গ্রন্থ একটু ঝটপট করে নিই। যেমন এই টাইম পিরিয়ডই দেখি, অশ্বঘোষ লিখছেন বুদ্ধচরিত, ললিত বিস্তার, বৈপুল্য সূত্র। অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত, যেটা বুদ্ধের জীবনী, ললিত বিস্তার, বৈপুল্য সূত্র, এগুলো সব অশ্বঘোষের লেখা। অশ্বঘোষ কে ছিলেন? অশ্বঘোষ ছিলেন কনিষ্কের সভাকবি। আরো ইম্পর্টেন্ট গ্রন্থ এখানে হচ্ছে যেমন কৌটিল্য লিখছেন অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র লিখছেন কৌটিল্য। কৌটিল্যের আসল নাম কি? কৌটিল্যের আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। বিষ্ণু শর্মা নয়, কিন্তু বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র লেখেন। বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র লিখেছিলেন। এই অর্থশাস্ত্রর পুঁথি আমরা পাইনি। অর্থশাস্ত্রর কথা জানতে পারা যায় কোথা থেকে? না, মুদ্রা রাক্ষস থেকে অর্থশাস্ত্রর কথা জানতে পারা যায়, যেটা লিখছেন বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস লিখছেন বিশাখ দত্ত। প্রবন্ধ ঘোষ লিখছেন রাজশেখর। এই প্রবন্ধ ঘোষ গ্রন্থ থেকে প্রাচীন গুজরাটের কথা জানা যায়। ওকে, সেম সিমিলার সাউন্ড করে আর একটা বইয়ের নাম প্রবন্ধ চিন্তামণি। যেটি রচনা করেন মেরুতঙ্গ। ওকে, কলহন পড়লাম আমরা আগের ইয়েতে। কলহনের সিমিলার নাম হচ্ছে বিলহন, যিনি বিক্রমাঙ্ক দেবচরিত লিখছেন এবং তিনি ষষ্ঠ বিক্রমাদিত্য রাজসভার সভাকবি ছিলেন। বিক্রমাদিত্য দেবচরিত, সরি, বিক্রমাঙ্ক দেবচরিত। বিলহন। সম্প্রতি কোন রাজ্যে প্রায় 4000 বছরের পুরনো সরাইখানা আবিষ্কার করা হয়েছে? এটি আবিষ্কৃত হয়েছে গুজরাট রাজ্যে। নিম্নের কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন? হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন এবং সেই সময় হর্ষবর্ধনের সময় বাংলাতে আমরা কনৌজের ওপর আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম দেখতে পাচ্ছি। তারপর হর্ষবর্ধন আসছে, তারপরে ওখানে আমরা মৌখরী বংশের সঙ্গে শশাঙ্ক, হর্ষবর্ধন সবার একটা স্ট্রাগল দেখতে পাচ্ছি। আলটিমেটলি হর্ষবর্ধন কনৌজে তার রাজধানী স্থাপন করছে এবং সেখানে তিনি রাজত্ব করছেন। গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে? গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা হচ্ছে জয়দেব। আবুল ফজল কি লিখেছেন? আবুল ফজল মধ্যযুগে, আবুল ফজল কিন্তু প্রাচীন যুগে নয়। আবুল ফজল রচনা করেন আইনি আকবরী।
আইনি আকবরী রচনা করেন আবুল ফজল। সোমদেব রচনা করেন কথা শরীফ সাগর। কালিদাস তো অলরেডি আমরা পড়ে নিয়েছি। এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়? এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় সমুদ্রগুপ্তের কথা, যেটা হরিসেন রচনা করছেন। এরকম কিছু প্রশস্তি রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, হরিসেন রচনা করছেন। যিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। জুনাগড় লিপি থেকে কার কথা জানা যায়? জুনাগড় লিপি থেকে জানা যায় রুদ্রদামনের কথা। আইহোল লিপি থেকে জানা যায় রবি কীর্তির কথা। নাসিক প্রশস্তি থেকে জানা যায় গৌতমীপুত্র সাতকর্ণীর কথা। এবং নাসিক প্রশস্তি রচনা করছেন গৌতমী বলশ্রী। এনার মা এটা। ওকে। দেওপাড়া প্রশস্তি রচনা করেন উমাপতি ধর। এবং এটা থেকে রাজা বিজয় সেনের কৃতিত্বের কথা জানা যায়। ওকে। বাদাল স্তম্ভ লিপি থেকে দেবপালের কথা জানা যায়। গঞ্জাম তাম্রশাসন লিপি থেকে শশাঙ্কর কথা জানা যায়। গোয়ালিয়র প্রশস্তি থেকে রাজা ভোজের কথা জানা যায়। বোগাজখই শিলালিপি থেকে আর্যদের সম্পর্কে জানা যায়। এগুলো একটুখানি খেয়াল রাখবে। নানঘাট শিলালিপি থেকে জানা যায় প্রথম সাতকর্ণীর কথা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কে ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন ফাহিয়েন। আজকে গুপ্ততে ঢুকবো না, তাই ইনফরমেশন আমি এখানে স্কিপ করছি। আইহোল প্রশস্তি থেকে কোন শাসকের কথা জানা যায়? আইহোল প্রশস্তি থেকে জানা যায় দ্বিতীয় পুলকেশীর কথা, একটু আগেই পড়লাম। অজাতশত্রু কোন জনপদের রাজা ছিলেন? দেখো এটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি, মগধের রাজা ছিলেন। হিউয়েনসাং কার শাসনকালে ভারতে এসেছিলেন? হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধনের শাসনকালে। এখানে তাহলে হর্ষবর্ধন সম্পর্কে একটুখানি ডিসকাস করেই নি নাকি। হর্ষবর্ধন ছিলেন পুষ্যবতী বংশের রাজা এবং তিনি থানেশ্বরের পুষ্যবতী বংশের রাজা ছিলেন এবং এই পুষ্যবতী বংশের ফাউন্ডার ছিলেন প্রভাকর বর্মন এবং প্রভাকর বর্মনের ছেলে হচ্ছে রাজ্য বর্মন আর হর্ষবর্ধন, আর মেয়ে হচ্ছে রাজ্যশ্রী। জাস্ট গল্পর মতো করে শোনো। রাজ্যবর্ধন যখন সিংহাসনে বসে তখন হর্ষবর্ধন ছোট, রাজ্যবর্ধন বড় ছেলে, তো রাজ্যবর্ধন সিংহাসনে বসে এবং রাজ্যশ্রীর সাথে বিয়ে হয় গ্রহ বর্মনের, যিনি ছিলেন মৌখরী বংশের রাজা এবং যার রাজধানী ছিল কনৌজ। এখানে একটুখানি জাস্ট আমি লিখছি, রাজ্যশ্রী তার সঙ্গে বিবাহ হচ্ছে গ্রহ বর্মনের, যিনি হচ্ছেন মৌখরী বংশের রাজা। এই মৌখরীদের রাজধানী ছিল কনৌজ। আর হর্ষবর্ধন হচ্ছে থানেশ্বরের পুষ্যবতী বংশের এই পুষ্যবতী বংশ প্রতিষ্ঠা করছেন প্রভাকর বর্মন। তার দুই ছেলে, একটা হচ্ছে হর্ষবর্ধন আর একটা হচ্ছে রাজ্যবর্ধন। ওকে, আচ্ছা। এবার গ্রহবর্মনকে কনস্পিরেসি করে মেরে ফেলে শশাঙ্ক এবং দেবগুপ্ত। দেবগুপ্ত ছিল মালওয়ার শাসক এবং শশাঙ্ক হচ্ছে গৌড় প্রদেশের শাসক। এই গ্রহবর্মনকে কে হত্যা করেন? হত্যা করেন শশাঙ্ক, যিনি গৌড়ের অধিপতি ছিলেন।
ও দেবগুপ্ত, যিনি মালওয়া প্রদেশের শাসক ছিলেন। এবার গ্রহবর্মণকে হত্যা করার পরে এরপরে রাজ্যবর্ধনকেও হত্যা করে দেন শশাঙ্ক, এবং রাজ্যবর্ধনকে হত্যা করার পরে হর্ষবর্ধন রাজা হয়, এবং হর্ষবর্ধন রাজা হওয়ার পরে গৌড় প্রদেশের যে শশাঙ্কর সঙ্গে তার যুদ্ধ লাগে, তিনি রিভেঞ্জ নিতে চান। যদিও মানে শশাঙ্ককে হর্ষবর্ধন হত্যা করতে পারেননি, কিন্তু হর্ষবর্ধন তারপরে কি করে, এই থানেশ্বর থেকে চলে আসে কনৌজে, এবং থানেশ্বর থেকে কনৌজে গিয়ে তার রাজধানী স্থাপন করেন। হর্ষবর্ধনের টাইমে যে ট্রাভেলার আসছে, যে পর্যটক আসছে, তার নাম হচ্ছে হিউয়েনসাং। সেকেন্ড চাইনিজ ট্রাভেলার, প্রথম ফাহিয়েন ছিলেন, এবং তিনি এই হিউয়েনসাং কি রচনা করছেন, হিউয়েনসাং রচনা করছেন সি ইউ কি রচনা করছেন। আচ্ছা, এবং তিনি নিজে, হর্ষবর্ধন নিজে শিবে বিশ্বাস করতেন, শিব ধর্ম পালন করতেন, কিন্তু তিনি গোটা রাজ্যে বৌদ্ধ ধর্মকে প্যাট্রোনাইজ করেন, এবং তিনি 3টে বই লিখেছেন, রত্নবলী, নাগানন্দ এবং প্রিয়দর্শিকা। কি কি বই লিখেছেন? রত্নাবলী, নাগানন্দ ও প্রিয়দর্শিকা। তার বায়োগ্রাফি হচ্ছে হর্ষচরিত, যেটা রচনা করছেন বাণভট্ট, তার সভাকবি, এবং তাকে হারিয়ে দিচ্ছে কে, দ্বিতীয় পুলকেশী। নর্মদা নদীর তীরে যুদ্ধ হচ্ছে, সেখানে তাকে হারিয়ে দিচ্ছে। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? এটা ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। শুঙ্গ বংশ আমরা কখন দেখতে পাচ্ছি? শুঙ্গ বংশ দেখতে পাচ্ছি মৌর্য সাম্রাজ্যের পর। মৌর্য সাম্রাজ্যের যে লাস্ট রুলার ছিল, তাকে পরাজিত করছেন বৃহদ্রথকে। বৃহদ্রথকে পরাজিত না, অ্যাকচুয়ালি মেরে হত্যা করছেন পুষ্যমিত্র শুঙ্গ, যিনি ছিলেন একজন মিলিটারি কমান্ডার। মৌর্য বংশের যখন রাজত্ব হচ্ছে, তখন পুষ্যমিত্র শুঙ্গ একজন মিলিটারি কমান্ডার ছিলেন, সেনাপতি ছিলেন। তিনি বৃহদ্রথকে হত্যা করছেন, এবং হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করছেন। এবং শুঙ্গ বংশের ক্যাপিটাল, এদের রাজধানী কোথায় ছিল? এদের রাজধানী ছিল বিদিশা। এদের রাজধানী ছিল বিদিশা, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। এবং এই শুঙ্গ ডাইনেস্টি কিন্তু ব্রাহ্মণ ধর্ম পালন করত, এবং বুদ্ধিজমও প্যাট্রোনাইজ করেছেন। এই টাইমে সবাই বুদ্ধিজম প্যাট্রোনাইজ করেছেন। অগ্নিমিত্র ছিল পুষ্যমিত্র শুঙ্গের ছেলে, যার উপর বেস করে মালবিকাগ্নিমিত্রম লেখা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21। বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন? বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তমলুকের পূর্ব নাম কি ছিল? তমলুকের পূর্ব নাম ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত হচ্ছে একটা বন্দর ছিল, ঠিক আছে, এটা বন্দর ছিল, পূর্ব উপকূলের বন্দর। 23 আইহোল প্রশস্তি কার লেখা? আইহোল প্রশস্তি লেখা রবি কীর্তির। এটা অলরেডি পড়ে নিয়েছি। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় চাণক্যকে। চাণক্যের আসল নাম কি ছিল বা অপর নাম কি ছিল? বিষ্ণু গুপ্ত। গুপ্তাব্দকে প্রচলন করেন? গুপ্তাব্দ প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত। বিনয় পিটক এবং সূত্র পিটক কোন ধর্মের ধর্মগ্রন্থ? এটাও আজকের ক্লাসে পড়েছি, বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ। বৌদ্ধদের মোক্ষ লাভের 8টি পথকে কি বলা হয়? অলরেডি আজকে ডিসকাস করেছি, তাড়াতাড়ি উত্তর করো। অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল? গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। গান্ধার কিন্তু একটা শিল্প রীতিও আছে, যেখানে গ্রিক বা রোমান ইনফ্লুয়েন্স হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গান্ধার শিল্পরীতি, যেটা কুষাণদের সময়ে কিন্তু উৎপত্তি হয়েছে। 29 সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগারের নিদর্শন কোথায় পাওয়া যায়? অলরেডি ডিসকাস করে দিয়েছি, মহেঞ্জোদারোতে পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 30 পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। ইব্রাহিম লোদি সুলতানি যুগের শেষ শাসক, বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের সূচনা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। বাবর জিতছে, এবং এখানে তুগলমা পদ্ধতি ইন্ট্রোডিউস হচ্ছে ভারতে। প্রথমবারের জন্য গান পাউডার ইউজ হচ্ছে ভারতে। তো আমরা মুঘল ডিটেলসে পড়বো, তাই আমি আজকে লিখলাম না। 30 কোয়েশ্চেন করলাম,
ক্লাসটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট সেকশনে জানাবে। মানে তোমরা কি এরকম হাই ইম্প্যাক্ট ক্লাস চাইছো, নাকি আরও একটু কমিয়ে দেবো ইনফরমেশন, কোয়েশ্চেন সংখ্যা বাড়িয়ে দেবো, কি রিভিউ তোমরা অবশ্যই জানিও এই সিরিজটা তোমাদের কিভাবে তোমরা চাইছো। এবং শুধুমাত্র তোমাদের কাছে সাজেশন নেওয়া মানে এই নয় যে যেদিকে জনভোট বেশি পড়বে সেটাই করব। ব্যাপারটা হচ্ছে যে সাজেশন নিতে চাইছি যে তোমরা কমফোর্টেবল কিনা, কারণ আমরা আস্তে আস্তে প্রত্যেকটা একদম কোয়েশ্চেনের পোস্টমর্টম করে নেব যে কি কি কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। প্রথম দিকের ক্লাসগুলো একটু হেভি ইম্প্যাক্ট মনে হলো, শেষের দিকে যখন সিরিজে চলে যাব তখন দেখবে প্রত্যেকটা টপিকই আমাদের পড়া হয়ে গেছে, তো তখন খুব তাড়াতাড়ি আমরা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও।